এই যে আমাদের টপিক নাম্বার 22, এটা তোমরা বইয়ের মধ্যে পেজে 102 নাম্বার পেজে পাবে। সামনে একটু খাতা বা ছোট নোটপাতি রাখি, জাস্ট দুই একটা জিনিস লিখে রাখিও আর কি। যেহেতু আজকে বই থেকে পড়াচ্ছি না, ডক ফাইল থেকে পড়াচ্ছি। এটা ওই যে আর্টিকেল নাম্বার 22 আর কি, পেজ নাম্বার 102 এ আছে। ঠিক আছে, তো চাইছিলাম না এই টপিকসটা পড়াবো, কিছুটা ইজি ছিল, পরে সিলেবাসে দেখলাম না এই টপিকসটা ডিরেক্ট উল্লেখ আছে, তো বাদ দেওয়া ঠিক হবে না। তো আমাদের বানাক স্পেস শেষ করতে এটার পরে জাস্ট আমরা আরেকটা লেকচার ইউজ করব, এরপর আমরা হিলবার্ট স্পেসে চলে যাব আর কি। ওকে, আচ্ছা। তো ন্যাচারাল শব্দের সাথে তো তোমরা পরিচয় আছো, যে প্রাকৃত বা সহজাত। আর এমবেডিং এই শব্দটা তোমাদের বইয়ে আই দিয়ে লেখা আছে, তো এমবেডিং বা ইমবেডিং দুইটা ওয়ার্ডই কারেক্ট, ইমবেড বা এমবেড। তো এমবেড শব্দের মানে হচ্ছে তোমার গেঁথে যাওয়া, মানে সাথে সাথে লেগে থাকা এমন একটা বিষয়। অর্থগুলো কি বুঝতে পারছো কি বলছি? জি স্যার, বুঝতে পারছি। মানে আচ্ছা, যুক্ত তো টাইপ। হ্যাঁ, যুক্ত থাকা মানে এই পারস্পরিক সম্পর্ক যুক্ত থাকা আর কি, গেঁথে থাকা, মানে আলাদা হবে না এরকম, মানে ন্যাচারালি প্রাকৃত ভাবে চলে আসবে বাই ডিফল্ট, এরকম একটা ইস্যু আর কি। তো এন আর এন ডাবল স্টার এগুলো তোমাদের শুরু থেকে ক্লাসে পড়িয়েছিলাম, আবারও এগুলো একটু আমরা করব, এগুলো নিচে আছে, সমস্যা নেই। তো তার আগে আমাদেরকে তোমার একটা জিনিস জানতে হবে, যে আইজোমেট্রিক আইজোমরফিজম এগুলো আসলে পুরনো জিনিস। তোমরা গ্রুপ থিওরি, টপোলজি এগুলোতে এইসব ওয়ার্ড পড়ে আসার কথা, তারপরেও আমাদেরকে এগুলো একটু ঝালাই করতে হবে, যেহেতু তোমরা পুরনো পড়া অনেক সময় মনে রাখো না। তো আইজোমেট্রিক শব্দটা আইজোমেট্রি, হ্যাঁ, মেট্রি থেকে আসছে। আর তোমরা এখানে ওই যে ওয়ার্ডের প্রিফিক্স সাফিক্স এগুলো যারা একটু খেয়াল করে পড়ো, যে আইজো, আইজো মানে আসলে কি বোঝায়, যে একই একই না, সিমিলার বা সেম, ঠিক না? আর মেট্রি এটা মানে হচ্ছে ওই যে আমরা স্থান স্থান বোঝায়। হ্যাঁ জিওমেট্রি, যেটা জিওমেট্রি শব্দটা ইউজ করি, ওই একই মেট্রি। এখানে আমাদের ম্যাথমেটিক্যাল ভাষা এটা হচ্ছে দূরত্ব আর কি। ঠিক আছে, হ্যাঁ। তো আইসোমেট্রিক কোন ম্যাপিং মানে হচ্ছে সেই ম্যাপিংটা তোমার, ম্যাপিং মানে তো এক স্পেস থেকে আরেক স্পেসে যাওয়া, তাই না? বা একটা সেট থেকে আরেক সেটে যাওয়া। তো হ্যাঁ, তো আমরা তো সাধারণত দূরত্ব মাপার জন্য কি কি টুল ইউজ করি বা স্কিম বা পদ্ধতি ইউজ করি, কি কি আছে? একটা হচ্ছে তোমার ম্যাট্রিক পদ্ধতি, ওই যে আমরা ডি দিয়ে ডিফাইন করতাম, তাই না? একটা হচ্ছে ম্যাট্রিক। আবার ম্যাট্রিক্সের সাথে সহজাত ভাবে তুমি ওই নর্মকেও কি করতে পারো, রিলেট করতে পারো। তো আইজোমেট্রিক মানে হচ্ছে কোন একটা ম্যাপিং আইজোমেট্রিক হবে, যে সে এই স্পেসে যেই দূরত্ব মাপার যে সূত্রটা যেভাবে কাজ করতেছে, আবার পরিবর্তিত হওয়ার পর মানে ইমেজ হওয়ার পরে সেটা তার একটা নতুন স্পেসে চলে গেল বা নতুন সেটে চলে গেল, তাই না? সেখানেও তো দূরত্ব মাপার একটা সূত্র আছে নাকি? তো এই সেটে প্রি ইমেজের দুইটা প্রি ইমেজ যদি নেই, তাদের যে দূরত্ব, আর ওই সেটে গিয়ে ইমেজের দুইটা দূরত্ব তাইলে বলে আইজোমেট্রিক ট্রান্সফরমেশন বা ম্যাপিং। আমি কি কথাটা বুঝাইতে পারছি কি বলছি? স্যার আপনার কথাটা কি লাস্টের বাক্যগুলা শোনা যায় না স্যার, কি আমার এখানে ব্যান্ডউইথের প্রবলেম কিনা জানি না স্যার, আরেকবার বলতে হবে না একদম স্যার, শেষে আমিও শুনি নাই স্যার। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে, মানে আমরা তো বলতেছি ম্যাপিং বা ট্রান্সফরমেশনের কথা, তাই না? সেটা কি করে, একটা সেট থেকে আরেকটা সেটে চেঞ্জ করে দেয় না, মানে জি একটা স্যার। সেটের এলিমেন্টকে আরেক সেটে কনভার্ট করে। তো হুম, মনে করো আমরা কনভার্ট হওয়ার আগের কথা চিন্তা করি, দুইটা র্যান্ডম আমরা ভেক্টর নিলাম বা সেটের এলিমেন্ট নিলাম, এখন তাদের মধ্যে একটা ম্যাট্রিক বা দূরত্ব তো আছে নাকি? জি স্যার বা আচ্ছা। বা তাদের ডিফারেন্সের নর্ম, সেটা কি আমরা ম্যাট্রিক হিসেবে ডিফাইন করতে পারি, সেটা একটা আছে। এখন এটাকে আমরা কি বলি, প্রি ইমেজ নাকি? তো দুইটা প্রি ইমেজের যে দূরত্ব হচ্ছে, জি ঠিক স্যার। আছে, জি স্যার। এখন তারা চেঞ্জ হওয়ার পর কি ইমেজ হয়ে যাবে? হ্যাঁ, ম্যাপ করার পরে ইমেজ হয়ে ম্যাপ যাবে। করে ইমেজ হয়ে যাবে। তা এখন ইমেজ দুইটার ডিফারেন্সও যদি আগের মতো সেম থাকে, জি স্যার। এখন এখানে একটু খেয়াল করার বিষয়, আমরা ওই যে ইমেজ হওয়ার আগে সেই জিনিস কিন্তু এক সেটের ছিল, সেখানে দূরত্ব নির্ণয়ের সূত্র একরকম হতে পারে। আবার যখন ইমেজ সেটা আরেক সেট, সেখানে কি দূরত্ব নির্ণয়ের সূত্র কিন্তু আলাদা হওয়াটা খুবই স্বাভাবিক। এই কথাগুলো সবসময় মাথায় রাখবা, বারবার যেন বলতে না হয়। জি বুঝতে স্যার। পারছো? জি তো স্যার। এখন এই স্পেসে মানে আগের স্পেসে দুইটার পার্থক্য যেরকম ছিল, পরিবর্তন হওয়ার পরও
এই নতুন স্পেসে তাদের দূরত্বের পার্থক্য একই। যদি এরকম ঘটনা ঘটে কোনো ম্যাপিং এর আন্ডারে, তখন সেটাকে বলা হয় আইসোমেট্রিক ম্যাপিং বা আইসোমেট্রিক কোনো একটা পরিবর্তন। এরকম আমি কি কথাটা বুঝাইতে পারছি ব্যাপারটা? জি বুঝছো? স্যার, একদম ক্লিয়ারলি বুঝছি স্যার। বাকিরা বুঝতে পারছো কি বলছি? জি স্যার, বুঝতে পারছি। পরিবর্তন হওয়ার আগে পরে, আগেও বলতেছি ডিফারেন্স মানে ওই যে দূরত্ব মাপার সূত্র কিন্তু দুই স্পেসে দুই রকম হতেই পারে, কিন্তু আগে আর পরে এই দূরত্ব যেভাবে মাপো, মানে যেভাবে মাপো বলতে যেই স্পেসেই মাপো, এই দূরত্ব যদি সেম থাকে তখনই সেটাকে আমরা বলি আইসোমেট্রিক পরিবর্তন। কথা ক্লিয়ার? জি স্যার। এখন এটা কি বলে যে তোমার, আচ্ছা এই লাইনগুলো আবার পরে আসতেছি, এই যে আরেকটা ওয়ার্ড এখানে আছে আইসোমরফিজম। পড়ছো এই শব্দ আগে পড়ছো? জি স্যার, পড়েছিলাম স্যার। জি স্যার, হোমোমরফিজম, জি স্যার। তারপর আইসোমরফিজম, তারপরে হচ্ছে হোমিওমরফিজম। হোমিওমরফিজম গত ক্লাসে আমাদের আলোচনার মধ্যে আসছিল, মনে আছে নিশ্চয়ই। হোমিওমরফিজম আর হোমোমরফিজমের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আইসোমরফিজম এক ধরনের হোমোমরফিজম। তো তোমাকে আইসোমরফিজম বুঝতে হলে আগে বুঝতে হবে হোমোমরফিজমটা কি। তো হোমো মানে একই, আর মরফিজম মানে হচ্ছে তোমার পরিবর্তন ব্যাপারটা, তাই না? জি স্যার। এখন খেয়াল করো যে আমি দাবি করতেছি যে অল পজিটিভ রিয়েল নাম্বারের সেট, যেটাকে আমরা আর এর উপর পাওয়ার দিয়ে প্লাস হিসেবে লিখি বা পড়ার সময় আর প্লাস বলি, মনে আছে তো এই সেটটা আর প্লাস? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু একটা গ্রুপ হয় যদি আমি সেখানে গুণ ডিফাইন করি। খেয়াল করে দেখো, এটার মধ্যে যদি আমি একটা বাইনারি অপারেশন গুণ হিসেবে রাখি, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল গুণ করি সচরাচর, সেই গুণটাকে যদি আমরা এখানে বাইনারি অপারেশন রাখি, এটা কিন্তু একটা গ্রুপ হবে। কোনো কনফিউশন আছে নাকি এই কথাটা যে বললাম? না না স্যার, স্যার, নাই স্যার। হবে হ্যাঁ, স্যার। কিন্তু এটা যোগ দিয়ে কিন্তু গ্রুপ হবে না, কারণ যখন তুমি ওই যে যোগ দিলে কিন্তু বিয়োগ চলে জি আসবে। স্যার, আমি জি বলছি স্যার, নেগেটিভ আসবে। জিরো থেকে বড় সংখ্যাগুলো যারা আছে তাদের নিয়ে যে সেটটা হয় আর প্লাস, সেটা ইউজুয়াল গুণের সাপেক্ষে এটা কি একটা গ্রুপ। গ্রুপ হবে। কথা কি বুঝছো? জি এটা স্যার। একটা গ্রুপ। আচ্ছা, তো এই গ্রুপের স্ট্রাকচারটা কিসের উপর দাঁড়ায় আছে? গুণের উপরে। খেয়াল করে দেখো, এই যে আমরা সবসময় বলি ম্যাথমেটিক্যাল একটা স্ট্রাকচার, একটা টপোলজিক্যাল স্পেস দাঁড়ায় থাকে তার টপোলজিক্যাল স্ট্রাকচারের উপরে। ওকে, একটা রিং দাঁড়ায় থাকে ওই ভেক্টর গুণ আর ভেক্টর যোগ, ভেক্টর এডিশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন, এই দুইটা অপারেশনের উপরে। গ্রুপ দাঁড়ায় থাকে একটা বাইনারি অপারেশনের উপরে, সেটা গুণ হতে পারে, যোগও হতে পারে। কথা কি বুঝছো? জি আবার স্যার। যেমন ভেক্টর স্পেস, এটার স্ট্রাকচার কিসের উপর দাঁড়ানো? এটা হচ্ছে ভেক্টর ওই এডিশন, আর একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। তো এগুলোকে বলা হয় স্ট্রাকচার, যে কিসের উপর দাঁড়ায় আসছে। তো হোমোমরফিজম হচ্ছে যে তুমি একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট থেকে আরেকটা যাবা, বা ওই যে যেটাকে আমরা স্পেস হতে পারে, গ্রুপ হতে পারে, রিং হতে পারে, এরা যেই স্ট্রাকচারের উপরে দাঁড়ায় আছে, সেই স্ট্রাকচার যার যার অবস্থানে সেটা মেনটেন করে যাইতে হবে, তাহলে সেটা হোমোমরফিজম হবে। ব্যাপারটা কিরকম? এখন আমি এই যে বলতেছি যে আর প্লাস এটা একটা গ্রুপ, কিসের সাপেক্ষে? গুণের সাপেক্ষে। আর পুরা রিয়েল নাম্বারের সেট এটা যোগের সাপেক্ষে গ্রুপ। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। তাহলে আর প্লাস আর আর হচ্ছে হোমোমরফিক। বলতে পারো স্যার কিভাবে হোমোমরফিক? তো আমি যদি এদের মধ্যে একটা ফাংশন ডিফাইন করি, যেমন ধরো লন এক্স ফাংশনটা ডিফাইন করলাম, তাহলে লন ফাংশনটা কি তোমার? এটা ডোমেইন কি হবে? আর প্লাস, আর এটা রেঞ্জ কি হবে? স্যার, আর। স্যার, অল জি রিয়েল স্যার। নাম্বার স্যার। আচ্ছা, এখন কথার কথা শোনো, যেমন এখন আর প্লাসের মধ্যে ওর স্ট্রাকচারটা কিভাবে দাঁড়ায়, কোন অপারেশনের মাধ্যমে দাঁড়ায় আছে? সেটা স্যার, হচ্ছে কি? আর গুণের প্লাসের উপরে। মধ্যে তো স্যার জিরো আছে, তো আর প্লাসের মধ্যে না, জিরো নাই, আমরা আর জিরো প্লাসে বাদ জিরো দিই। নাই। জিরো থেকে বড় গুলো না স্যার? তো তাহলে হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। জিরো। ঠিক আছে। তাহলে ডোমেইন নেওয়া যাবে। জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো যে আর প্লাসটা আমাদের এই আলোচনায় এটার ভিত্তি দাঁড়ায় আছে কি? গুণের উপরে, তাই না? জি স্যার। এখন আর প্লাস থেকে দুইটা এলিমেন্ট আমি নিলাম, ধরো এক্স আর ওয়াই, তারপর গুণ করলাম, জি স্যার। ঠিক আছে? সেটার উপরে তারপর লন অ্যাপ্লাই করলাম, তাহলে ইকুয়াল টু কি হচ্ছে? লন এক্স প্লাস লন ওয়াই। কথা কি বুঝছো? এখন এই যে লন এক্স সংখ্যাটা আসছে, এটা কি আর এর এলিমেন্ট? কারণ লন মানেই তো হচ্ছে আর প্লাস থেকে আরে যাবে।
আবার লন ওয়াই সেটা কিসের এলিমেন্ট? সেটা সেটাও কি আর এর এলিমেন্ট? জি স্যার ঠিক আর আছে। আর প্লাস এর এলিমেন্ট এখন হ্যাঁ আর প্লাস না, আমরা ডোমেইন, আর এর এলিমেন্ট হ্যাঁ এটা তো স্যার এই রেঞ্জ এটা তো নেগেটিভও হতে পারে। হ্যাঁ স্যার নেগেটিভ হতে পারে না, লন এক্স বা লন ওয়াই, ওয়াই এর মান তো নেগেটিভও আসতে পারে। হ্যাঁ, আমি এক্স আর ওয়াই কে নেগেটিভ নিতে পারবো না, কারণ আমি বলেই দিছি আর প্লাস থেকে আমি জিনিস চুজ করতেছি। কথা ক্লিয়ার? জি তো স্যার এখন এখন খেয়াল করো যে আমার আর প্লাস এর স্ট্রাকচার হচ্ছে গুণ দিয়ে দাঁড় করানো, আর আর এর স্ট্রাকচার দাঁড়ায় আছে প্লাসের উপরে। ওকে, তা এখন খেয়াল করো লন ফাংশনটা এমন যে যার যার অবস্থানে তার তার স্ট্রাকচার সে মেনটেন করতেছে। মানে কি, আমি এক্স ওয়াই গুণ করতেছি, তো এখানে আমার গুণের নিয়ম যেটা আছে, যে বাইনারি অপারেশন আমি মেনটেন করতেছি, সেটা পরিবর্তন হওয়ার পরও নতুন স্পেসে গিয়ে সেখানে যে নিয়ম আছে সেই নিয়ম সিমিলারলি সে মেনটেন করতেছে। এই ব্যাপারটা বুঝছো কিনা? এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? তাহলে তুমি হোমোমরফিজম বুঝতেছো, মানে বুঝছো জিনিসটা হোমোমরফিজম, তাহলে তোমাকে আমি বুঝাইতে পারছি। ও আমি আমি লন অ্যাপ্লাই করার আগে কিন্তু গুণ করছি এক্স আর ওয়াই এর উপরে, খেয়াল করে দেখো। স্যার আমরা যখন স্যার আপনি যেটা বুঝাইছেন এটা স্যার ওইভাবে বুঝতে পারি না। আমরা যখন স্যার ইয়াতে পড়েছিলাম এই বেসিক অ্যালজেব্রায় হুম, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় হ্যাঁ ওখানে তো ওটা স্যার ছিল অনেক সহজ ছিল, মানে এফ ইজ একই একই। বাইজেকশন আমি এফ আমি ইজ বলি কন্টিনিউয়াস, না না না, তারপরে ওইটা হচ্ছে এফ ইনভার্স ফাংশন এফ ইনভার্স ইজ ওই কন্টিনিউয়াস। হ্যাঁ ওই তিনটেই জিনিস ছিল। ওইটা আবার তুমি হোমোমরফিজমের যেটা পড়ছো গ্রুপ থিওরিতে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যেটা জি মিজান স্যার স্যার সম্ভবত তোমাদের পড়াইছে, জি ওখানে স্যার এমন ছিল যে এক্স এক্স স্টার ওয়াই, এটার উপরে আমি এফ অ্যাপ্লাই করলাম, তারপরে গিয়ে দেখা যাচ্ছে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, স্টার আর ইন্টু দুইটা আলাদা গ্রুপের দুইটা আলাদা অপারেশন ছিল। এরকম ছিল ডেফিনিশন। খেয়াল করে দেখো, মনে করে দেখো যে এক্স স্টার ওয়াই এই পুরাটার উপরে তুমি এফ অ্যাপ্লাই করছো, রেজাল্ট আসছে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, এরকম রেজাল্ট আসছিল। জি দেখো স্যার এই পাশে স্টার ওই পাশে ইনটু, মানে দুইটা অপারেশন কিন্তু হ্যাঁ ডিফারেন্ট। জি স্যার তা আমি সেটাই বোঝানোর চেষ্টা করতেছি যে যখন আমি ডোমেইনের থেকে দুইটা এলিমেন্ট নিচ্ছি, সেখানে আমি করতেছি গুণ, এক্স আর ওয়াই গুণ করতেছি, তারপর সেটার উপর লন অ্যাপ্লাই করতেছি, আমার রেজাল্টেন্ট যা আসতেছে সেইখানে গিয়ে কিন্তু আর এর যে অপারেশন সেটা কাজ করতেছে। হ্যাঁ ব্যাপারটা মানে খেয়াল করে দেখো। প্লাসও আসতেছে আবার স্যার ওই অল রিয়েল নাম্বারও আসতেছে। মানে হচ্ছে আমি এইখানে বাইনারি অপারেশন আগে করলাম, মানে মূল স্পেসে, মানে আমার শুরুর স্পেসে, যেটা জি হচ্ছে স্যার প্রি ইমেজের স্পেস বা প্রি ইমেজের সেট, সেইখানে আমি বাইনারি অপারেশন চালাইলাম, চালানোর পর নতুন আরেকটা এলিমেন্ট তৈরি হলো। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? নতুন একটা এলিমেন্ট তৈরি হলো, জি তা স্যার সেটার উপরে আমি ট্রান্সফরমেশন বা ম্যাপিং বা এটা চেঞ্জ আনলাম। এন্ড চেঞ্জ আনার পরে এখন যেহেতু দুইটা এলিমেন্টকে একসাথে করে আমি একটা বানাইছি, তাই না? জি এখন স্যার এই দুইটা এলিমেন্টকে একসাথে না করে যদি আমি আলাদা আলাদা চেঞ্জ করতাম, হ্যাঁ যদি আলাদা আলাদা চেঞ্জ করতাম, তখন এই একসাথে করার পরে চেঞ্জ করা আর আলাদা আলাদা করে চেঞ্জ করার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, এটাই হোমোমরফিজম বলতেছে ব্যাপারটা। কথা বুঝো না? যে জি স্যার আমি বলতেছি লন এক্স ওয়াই ইকুয়াল টু কি, লন এক্স প্লাস লন লন ওয়াই ওয়াই। এই পাশের কাজ হচ্ছে তোমার আর প্লাস দিয়ে, আর ওই পাশের জি কাজ হচ্ছে আর আর দিয়ে। অল রিয়েল নাম্বার। জি ঠিক আছে, স্যার এই পাশের কাজ হচ্ছে আর প্লাস, তার মানে এইখানে বাইনারি অপারেশন হচ্ছে কি, গুণ। মানে আমি এইখানের যে নিয়ম অ্যাপ্লাই করলাম দুইজনের মধ্যে, সেটা অ্যাপ্লাই করার পর লন ফাংশন অ্যাপ্লাই করলাম। তাহলে ওই পাশে গিয়ে যেহেতু আমি চেঞ্জ করতেছি আর এর জিনিসে, তো সেখানে আর এর নিয়ম বলবৎ হইতে হবে। জি স্যার কথা কি বুঝছো? জি স্যার কথা কি আমি এখন বুঝাইতে পারছি? এখন এখন ক্লিয়ার স্যার, এখন বুঝতে পারছি বিষয়টা। ওইটাই তোমরা ওই যে গ্রুপ থিওরির যদি লেকচার থাকে জিনিসটা পড়ো আর আমার কথার সাথে মিলাই দেখো। ওখানে ছিল এক্স স্টার ওয়াই, এটার উপরে এফ অ্যাপ্লাই করলাম, ইকুয়াল টু ছিল এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। স্টার আর ইন্টু কিন্তু আলাদা অপারেশন। জি স্যার কথা মনে আছে স্যার, আমার ওইরকমই ছিল, মানে দুই পাশে অপারেশন সেম ছিল না স্যার। সেম ছিল না, স্যার কারণ কি ওই এক পাশে মনে হয় ও দিয়ে করছিল, আরেক পাশে স্টার দিয়ে করছিল, বা এক পাশে স্টার আরেক পাশে ও দিয়ে হ্যাঁ করছিল, হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমি যেটা অপারেশন সেম ছিল না অপারেশন দুই সেম পাশে। ছিল না, যার যার গ্রুপ বলো বা যার যার রিং এর কথা বলো, তার নিয়ম বলবৎ থাকতে হবে। এটা হচ্ছে এইভাবে যদি তুমি ফাংশন ডিফাইন করতে পারো দুইজনের মধ্যে, দুইটা সেটের মধ্যে, মানে দুইটা গ্রুপ বলো বা দুইটা স্পেসের মধ্যে, তখন এই ধরনের পরিবর্তনকে বলি আমরা হোমোমরফিজম। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার কথা বুঝছো সবাই? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তো এখন আইজোমরফিজম
যখন আমি এই পাশ থেকে ওই পাশে হোমোমরফিজম ডিফাইন করতে পারবো, আবার এই পাশ থেকে উল্টা পাশে হোমোমরফিজম ডিফাইন করতে পারবো, তো এই ধরনের হোমোমরফিজমকে বলে তোমার আইজোমরফিজম। কারণ সবসময় হোমোমরফিজম এক পাশ থেকে হইলে অন্য পাশ থেকে নাও হতে পারে। কথা বুঝছো জি ব্যাপারটা? স্যার। তাই যেই হোমোমরফিজম দুই সাইড থেকে কাজ করবে, এই জন্য আইজোমরফিজমকে অনেক সময় বলা হয় তোমার বাইজেক্টিভ হোমোমরফিজম। বাইজেক্টিভ মানে কি, দুই সাইড থেকে হইতে হবে। দুই সাইড থেকে হোমোমরফিজমের নিয়ম যদি বলবৎ থাকে, তখন সেটা কি হবে, তোমার এটা আইজোমরফিজম হবে আর কি। স্যার বাইজেক্টিভ না স্যার, ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুইটাই হইলে বাইজেক্টিভ হয়? আর সেটা তো আছেই, আমি ওটাই বললাম যে তোমার ইনভার্স পদ্ধতি, ইনভার্স থাকলেই তো সেটা তোমার ওই যে যেটা বললা যে বাইজেক্টিভ সাবজেক্টিভ হয়ে যাচ্ছে, ইনজেক্টিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে একসাথে হয়ে ওয়ান যাচ্ছে না, ওয়ানও হচ্ছে, অন টু হচ্ছে অন টু একেবারে, হচ্ছে। ঠিক তাহলে আছে, বাইজেক্টিভ। দুই সাইড থেকে যখন হোমোমরফিজম ডিফাইন করতে পারবা, মানে ইনভার্স থাকবে একটা হোমোমরফিজমে, যখন তুমি আবার ইনভার্স, সেটা একটা হোমোমরফিজম হবে। জি তো স্যার, এই জি ধরনের স্যার। পরিবর্তনকে তুমি তখন আলাদা নাম দিতে পারবা, এটা হচ্ছে আইজোমরফিজম। আইসোমরফিজম। ঠিক আছে, কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এখন আশা করি হোমোমরফিজম আইজোমরফিজম মনে রাখবা এবং বোঝার চেষ্টা করবা আর কি। ঠিক আছে, মানে এইখানের বাইনারি অপারেশন করলাম, তারপরে ফাংশন অ্যাপ্লাই করলাম, তাহলে ওই পাশে গিয়ে চেঞ্জ হলো, ওই পাশে গিয়েও তাহলে ওই পাশেটার অপারেশন মেইনটেইন করবে সে দুইজনের মধ্যে। কথা বুঝছো? জি স্যার। ওই যে যেটা বলে যে গলায় গলায় বন্ধুত্ব এই জায়গায়, আর ওই জায়গায় হয়ে গেল তোমার হাতে হাতে বন্ধুত্ব, মানে এখানে তারা কাঁধে কাঁধ মিলায় চলতেছে, কিন্তু ওই জায়গায় হাতে হাত মিলায় চলতেছে, কারণ জগৎ ভিন্ন। কথা বুঝছো কিনা? হ্যাঁ স্যার, কিন্তু একটা প্রশ্ন ছিল যে স্যার, হ্যাঁ বলো। এখানে তো আমরা অপারেশনকে প্রায়োরিটি দিচ্ছি, যে এই পাশের অপারেশন মেনটেন করতেছে, ওই পাশে অপারেশন, হ্যাঁ ওই হ্যাঁ পাশের অপারেশন মেনটেন করতেছে। তো যদি স্যার হ্যাঁ। আমরা ভ্যালুর কথা বলি, হুম ধরেন স্যার এখন হচ্ছে এক্স ওয়াই একসাথে নিয়েছে, এই পাশে ওই পাশে এলএন, এটা যদি হুম। স্যার হচ্ছে না, মানে এলএন অফ আরে এক্স, আপনি যে এখানে মাল্টিপ্লিকেশন অপারেশনটা ডিফাইন করছেন, ওটা তো কাজ হচ্ছে না এক্স ওয়াই না নিলে একসাথে। না, আমি তো এই জন্যই বললাম যে একটা সেটের সাথে একটা সেট তুমি ফাংশন ডিফাইন করতে পারো কিনা। তুমি যেভাবে চিন্তা করতেছো ওইভাবে আবার অন্য লাইনে চলে যাচ্ছ, যে আমি স্যার হ্যাঁ, ফাংশন। আচ্ছা স্যার, ওয়ান দিলেই তো হয় স্যার। ধরেন স্যার, এই পাশে নিলাম এলএন এক্স ওয়ান, হুম। মানে এক্স অপারেশন ওয়ান, আর এলএন এক্স অপারেশন ওয়াই, তাহলে স্যার দুইটা ভ্যালু ওই পাশে আসবে। আর ওই এখন এখান থেকে যেটা এলএন এক্স প্লাস ওয়াই আসলো, দুটোটার ভ্যালু কি সেম আসবে নাকি স্যার ভ্যালুর সাথে কোনো সম্পর্ক নাই, মেইনলি হচ্ছে না, অপারেশনটা ঠিক ভ্যালুর আছে সাথে কিনা নাই, দেখলাম, আমরা অপারেশনটা আমাদের ওই বাইনারি অপারেশনের নিয়মটা ফলো করতেছে কিনা সেটা এটা তোমাকেই দেখবো। করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা বুঝতে মেনটেন পারছি করতে স্যার। হবে। এই জন্য হোমোমরফিজমকে বলে স্ট্রাকচার প্রিজার্ভিং মরফিজম। মরফিজম মানে কি, পরিবর্তন। ঠিক আছে, স্ট্রাকচার প্রিজার্ভিং মরফিজম মানে স্ট্রাকচার সেম রাখবে। স্ট্রাকচার বলতে বুঝে নিবা, গ্রুপের স্ট্রাকচার দাঁড়ায় আছে গুণের উপরে বা যোগের উপরে, যেটাই তুমি ডিফাইন করো একটা বাইনারি অপারেশন। রিং এর স্ট্রাকচার দুইটা অপারেশনের উপরে, ভেক্টর স্পেসেও দুইটা অপারেশন লাগে। টপোলজির মধ্যে কি স্ট্রাকচার কিসের উপরে, ওই যে ওপেন সেটের একটা ক্লাস থাকে সেটার উপর দাঁড়ায় আছে। কথা বুঝছো তো? তাহলে যেই হোমোমরফিজম তোমার হচ্ছে দুই সাইড থেকে হয়, সেটা হচ্ছে আবার আইজোমরফিজম। ওকে, তো এখন আমরা দেখো এই সামান্য এক লাইন বুঝাইতে গিয়ে আর তোমার ক্লাস অর্ধেক শেষ আর কি। তো এখন আমরা ধরো এই যে দুইটা নর্মড লিনিয়ার স্পেস আছে n, আর একটা হচ্ছে n প্রাইম, সেখানে আমরা একটা ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করলাম t, এবং এটা এমন ট্রান্সফরমেশন যে এক্স পরিবর্তন হওয়ার আগে এবং পরে রেসপেক্টিভ স্পেসে তাদের নর্মের রেজাল্ট সেম আসতেছে, আমরা ধরে নিলাম যে এরকম আসতেছে। কথা বুঝছো? যে জি স্যার। এক্স এক্স এটা হচ্ছে এক্স পরিবর্তন হওয়ার আগের নর্ম, এই যে এই জায়গাটা আমি এই যে স্ক্রিনে দেখাচ্ছি, এটা হচ্ছে আগের নর্ম, আর এটা হচ্ছে পরিবর্তন হওয়ার পরের নর্ম, মানে প্রি ইমেজের নর্ম আর হচ্ছে ইমেজের নর্ম, দুইটা আলাদা। এই দুইটা যদি সেম হচ্ছে এরকম আমরা ধরে নিচ্ছি, আবারও বলতেছি এই দুই নর্ম কিন্তু একই ডেফিনেশন না, দুইটা কিন্তু আলাদা আলাদা নর্মের ডেফিনেশন হতে পারে, বাট তাদের রেজাল্ট কি, সেম। তো এখন এইটাই ইউজ করে আমরা যদি আবার এইখান থেকে এটা ধরি যে tx মাইনাস টি ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই। এখন ওই ম্যাট্রিকের সাথে এখানে একটা রিলেশন খেয়াল করো, যে এক্স মাইনাস ওয়াই, তারপর আমরা নর্ম হিসাব করতেছি, এটা কি এক্স আর ওয়াই ভেক্টরের দূরত্ব বা ম্যাট্রিক মাপার একটা অল্টারনেট উপায় না? আরো উপায় আছে, এটাও তো একটা উপায় নাকি? জি স্যার। কথা বুঝছো? এক্স আর ওয়াই এর দূরত্ব মাপার জন্য এটা একটা উপায়, আরো উপায় হতে পারে। তো
এখানে আমরা কি বলতেছি যে টি প্রিজার্ভস নর্ম, মানে নর্ম সেম রাখে সে, পরিবর্তন হওয়ার আগে যে নর্ম ছিল পরিবর্তন হওয়ার পরেও কি সেই নর্ম। কথা কি বুঝছো? যেমন মনে করো একটা পয়েন্ট হচ্ছে 3 4, একটা পয়েন্ট হচ্ছে 3 4, এটাকে আমি চেঞ্জ করলাম এমন ভাবে যেটা 4 3 হয়ে গেল। এরকম পরিবর্তন হওয়া পসিবল না? এটা একই জি স্যার। সার্কেলের উপর দুইটা পয়েন্ট না? খেয়াল করে দেখো, একই সার্কেলের উপর দুইটা পয়েন্ট না? জি স্যার। তো এখন দেখো দোনোজনের কিন্তু মূল বিন্দু থেকে দূরত্ব কি 5 না? জি স্যার। তো খেয়াল করো একটা সার্কেলকে তুমি যদি রোটেট করো, ঘোরাও, হাত দিয়ে ঘোরাও, মানে তার সেন্টার ঠিক রেখে, তার প্রত্যেকটা পয়েন্ট নতুন পজিশনে চলে যাচ্ছে, এটা কি এক ধরনের পরিবর্তন না? জি স্যার, এটা এক ধরনের পরিবর্তন। পরিবর্তন। কিন্তু এখন খেয়াল করে দেখো মূলবিন্দু সাপেক্ষে সব ওই ইসের কিন্তু তোমার দূরত্ব কিন্তু হ্যাঁ, সেম আছে। প্রত্যেকটার স্থানাঙ্ক সেম আছে। হ্যাঁ, বিয়োগফলের পার্থক্য সেম আছে সেটা না, এইটার ইন্ডিভিজুয়ালি সেম আছে। তো এখন যেটা বলতেছি, মানে সেন্টার থেকে দূরত্ব সেম আছে, পজিশন হ্যাঁ চেঞ্জ হলেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে রোটেশনটা যে করতেছি এজন্য তোমার নর্ম এরকম সেম মেনটেন করতেছে আর কি। তো এখানে আমরা যে টি কে নিলাম সেটা কি একটা নর্ম প্রিজার্ভিং একটা ম্যাপিং বা ট্রান্সফরমেশন, এবং সেটা ডিস্টেন্সও মেনটেন করে, যেহেতু ডিস্টেন্স আর নর্ম এটা রিলেট করা যায়, একটা আরেকটা অল্টারনেট হিসেবে নিয়ে আসা যায়। তো একই কথা যে টি সেটা ডিস্টেন্সকেও প্রিজার্ভ করে। ওকে, মানে আমাদের এটা হচ্ছে ইমেজের দুইটা ইমেজের ডিস্টেন্স, আর এখানে হচ্ছে প্রি ইমেজের ডিস্টেন্স, দুটোটা কি সেম, তাহলে ডিস্টেন্স মেনটেন করতেছে। তাহলে ওই ডিস্টেন্স মেনটেন যেই ফাংশন করে, যেই ম্যাপিং করে বা যে ট্রান্সফরমেশন করে, সেটা কি বলে কি এক ধরনের আইজোমেট্রি, সেটা এক ধরনের আইজোমেট্রি। তো এখন আমরা এই জন্যই বলতেছি যে এন থেকে এন প্রাইমে এই যে পরিবর্তনটা করলাম এটা একটা আইজোমেট্রিক আইজোমরফিজম। হ্যাঁ, আইজোমরফিজম হবে, তার মানে এটা হোমোমরফিজম হবে। এই প্রপার্টির কারণে এটা ওই যে তোমার 1 1 1 2 দুই পাশ থেকে হবে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে তো এখন খেয়াল করে দেখো, তাহলে এই যে আমরা টি ডিফাইন করলাম এটা একটা আইজোমেট্রিক আইজোমরফিজম। সব আইজোমরফিজম কিন্তু তোমার আইজোমেট্রিক হয় না। আইজোমেট্রিক হওয়ার কন্ডিশন হচ্ছে নর্ম মেনটেন করতে হয়, মানে যে নর্ম প্রিজার্ভ করতে হয় বা ডিস্টেন্স কে প্রিজার্ভ করতে হয়। যদি ডিস্টেন্স সেম থাকে, নর্ম সেম থাকে, তখন সেটাকে আমরা বলি তোমার হচ্ছে গিয়ে আইজোমেট্রিক। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে জি তাহলে স্যার। এখন আইজোমেট্রিক বুঝলা, আইজোমরফিজম বুঝলা, এখন আমরা পরবর্তী টপিকসে আসি যে ফার্স্ট কনজুগেট এবং সেকেন্ড কনজুগেট অফ এন। এটা আমরা শুরুর দিকে ক্লাসে একবার আলোচনা করেছিলাম। এই যে এন স্টার দ্বারা কি বোঝায় এটা আগে তোমাকে বুঝতে হবে, আর এন ডাবল স্টার দ্বারা কি বোঝায় সেটা বুঝতে হবে। খেয়াল করো, আগে বুঝে নাও যে এন হচ্ছে কি একটা ভেক্টর স্পেস, আমরা আগেই বলছিলাম, এবং সেটা নর্মড লিনিয়ার স্পেস, মানে একটা ভেক্টর স্পেস সেটার উপরে কি একটা নর্ম ডিফাইন করা আছে নাকি, একটা নর্ম স্পেস সংক্ষেপে। এখন এই নর্ম স্পেসে যে ভেক্টর গুলো আছে, হ্যাঁ, তাদের নিয়ে কাজ করার জন্য অনেক ফাংশনাল বা ম্যাপিং বা ট্রান্সফরমেশন থাকতে পারে। কথা কি ক্লিয়ার কিনা, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আমি একটা সেট নিলাম যেখানে এই ভেক্টর গুলার উপরে কাজ করার জন্য যাবতীয় যত লিনিয়ার ফাংশনাল আছে তারা, ফাংশনাল, ফাংশন, অপারেটর, ম্যাপিং, এগুলোর মধ্যে কিন্তু একটু একটু পার্থক্য আছে। ফাংশনাল কখন বলি, কোনো একটা ম্যাপিং বা ট্রান্সফরমেশন যখন ভেক্টর থেকে সংখ্যায় রূপান্তর করে তখন সেটাকে কি বলি, ফাংশনাল। মনে থাকবে এটা, ফাংশনাল কখন বলি। জি স্যার। ফাংশনাল জি স্যার। মানেই কনভার্ট হওয়ার পর সংখ্যায় নিবে, রিয়েল নাম্বার হতে পারে, কমপ্লেক্স নাম্বার হতে পারে। ওকে, ভেক্টরকে সংখ্যায় কনভার্ট করবে, মানে ভেক্টর স্পেসের এলিমেন্টকে আর অথবা সি এর এলিমেন্টে কি কনভার্ট করবে। এই ধরনের ম্যাপিং বা ট্রান্সফরমেশনকে আমরা আলাদা নাম দেই, সেটা কি ফাংশনাল। মনে থাকবে? আচ্ছা, তো এখন আমরা এই যে আমাদের একটা নর্ম স্পেস এন আছে, এই ভেক্টর গুলোর উপরে যত টাইপ লিনিয়ার ফাংশনাল আছে তাদের সেটটাকে বলতেছি এন স্টার। এন স্টার ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, তাহলে এন স্টার মানে হচ্ছে সব লিনিয়ার তোমার জিনিসগুলো আছে কন্টিনিউয়াস, এবং কন্টিনিউয়াস হইতে হবে, কনসিস্টিং অল কন্টিনিউয়াস ফাংশনাল এন। আর এটাকে ডিনোট করা হয়, এটা বই আগে পড়ছো, এই যে বি এন আর
বা বি এন্ড সি, তোমার আর অথবা সি যেটার উপর রেসপেক্টিভ ডিফাইন হবে সেইভাবে তুমি এটাকেই করবে। এই যে এখানে যে বিটা আছে এটা মানে বুঝে বাউন্ডেড, এটা তোমাদের আগে বুঝাইছি। আর আমরা জানি যে লিনিয়ার ফাংশনালের ক্ষেত্রে বাউন্ডেড আর কন্টিনিউয়াস কি একই কথা মিন করে নাকি, যদি প্রেক্ষাপট ভিন্ন কিন্তু একটা আরেকটা কি নিশ্চিত করে, যে কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হবে, বাউন্ডেড হলে কন্টিনিউয়াস হবে। তো এইখানকার আবার বলি, এখানকার বি মানে হচ্ছে তোমাকে বাউন্ডেড বুঝে নিতে হবে, যে এটা এই বি এন আর হচ্ছে all bounded or continuous functional from n to r। ঠিক সিমিলারলি যে BNC এটা মানে হচ্ছে গিয়ে কি all linear, হ্যাঁ, continuous বা bounded functional from n to complex space c। কথা ক্লিয়ার? এই BN আর BNC বুঝতে পারছো? জি স্যার। জি স্যার স্যার বুঝতে পারছি। উপরে স্যার একটা প্রশ্ন ছিল আমার, যে হ্যাঁ, নর্মের এক্স যেটা স্যার, ওই এক্সটা তো আমাদের এন থেকে আসছে, আর টিএক্স টা কি স্যার এন প্রাইম থেকে আসছে? n প্রাইমের হিসাবে, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। কারণ ওখানে তো ওই যে, আচ্ছা আচ্ছা, না না, ওই টি এর নর্মের ডেফিনিশন n প্রাইম থেকে না, সরি সরি, টিএক্স টা আর কি, হ্যাঁ টিএক্স এর নর্মটা না না ঠিক আছে, হ্যাঁ না তোমার কথা ঠিক আছে, এইখানে যে নর্মটা আছে ওইটা n প্রাইমের, এটা এখানকার যে নর্ম আছে সেটা n প্রাইমের, কিন্তু শুধুমাত্র যদি আমরা টি এর উপর নর্ম সাইন দিতাম সেটা আবার অন্য জায়গা থেকে আসতো। স্যার এটা তো স্পেস থেকে আসতো বলছিলেন। ওইটা আসতো n স্টার থেকে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই আগের একটা থিওরাম পড়ানোর সময় বলেছিলেন। হ্যাঁ, তো টি এক্স এক জিনিস, টি এক জিনিস, এক্স আর এক জিনিস, তিন জিনিস, এবং তিনটার নর্ম কিন্তু আলাদা হবে। তো এখন n স্টার তো ক্লিয়ার, বুঝতে পারছো? n স্টারের মধ্যে কারা আছে? অনেকগুলো ফাংশনাল আছে। ফাংশনাল গুলো কোথা থেকে কোথায় কাজ করবে? n থেকে r এ অথবা n থেকে c তে, এবং এগুলো লিনিয়ার। কথা ক্লিয়ার? তাহলে n স্টার এটা একটা ভেক্টর স্পেস হয়, এটার প্রমাণ আগেই আমরা দেখছি বা জানছি, যে n স্টার এর যত ফাংশনাল আছে, এই টাইপের যত ফাংশনাল হবে তারা সবাই মিলে একটা ভেক্টর স্পেস হবে। আবার এই ফাংশনালের যে অ্যাপ গুলো আছে এগুলোর চাইলে তুমি স্পেশাল উপায় নর্ম ডিফাইন করতে পারবা, তাহলে সেই সেন্সে এই n স্টার একটা নর্মড লিনিয়ার স্পেসও হবে। কথা ক্লিয়ার কিনা, বুঝাইতে পারছি কিনা n স্টারের ব্যাপারটা? জি স্যার। জি স্যার এন স্টার বুঝতে পারছি। n স্টার এটা একটা নর্ম লিনিয়ার স্পেস, মানে হচ্ছে একটা ভেক্টর স্পেস যেখানে ভেক্টর গুলাই হচ্ছে ফাংশন, মানে এই স্পেসের জন্য ভেক্টর গুলাই হচ্ছে ফাংশন এবং তাদের নর্ম ডিফাইন করা যায়, এই জন্য তারা নর্ম স্টার। এখন এই যুক্তিটাই তুমি আবার n স্টারের উপর আবার উল্টা করে আবার অ্যাপ্লাই করো, মানে যেটা আমরা n থেকে n স্টারে আসলাম, হ্যাঁ, যেভাবে n থেকে n স্টার ডিফাইন করলাম, এই একই যুক্তিটা এখন তুমি n স্টারের উপর আবার অ্যাপ্লাই করো। মানে কি, n স্টার তো এখন একটা ভেক্টর স্পেস নাকি, ঠিক আছে, বা নর্ম লিনিয়ার স্পেস একটা। তো এর যেই ফাংশনাল গুলো আছে তার উপরে কাজ করার জন্য আবার নতুন করে অন্য ফাংশনাল ডিফাইন করলাম। কথা কি বুঝছো কিনা? এবং এটা পসিবল, যেহেতু তুমি n থেকে n স্টারে আসতে পারছো, তাহলে সেম জিনিস তুমি এখন n স্টারের উপর আবার অ্যাপ্লাই করতে পারবা না? কথা কি বুঝছো? বুঝাইতে পারছি? স্যার কথা কি, আরেকবার স্যার। আরে তুমি n থেকে n স্টারে আসা পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার। তাহলে n এর মধ্যে ছিল ভেক্টর, n স্টারের মধ্যে কারা আছে? সেই ভেক্টরের উপর কাজ করার জন্য কি কিছু ফাংশনাল, এই তো, তাই না? তাহলে এখন এই যুক্তিটা এখন তুমি n স্টারের উপরে অ্যাপ্লাই করো, মানে এখন n তো নিজেও একটা ভেক্টর স্পেস, হ্যাঁ, তার এলিমেন্ট গুলা উপরে এখন আমরা আবার অন্য ফাংশনাল নিয়ে আসবো যারা ওই n স্টারের ভেক্টরের উপরে কাজ করতে পারে, মানে n স্টারের এলিমেন্ট যারা আছে তাদের উপর কাজ করতে পারে। জি স্যার। হ্যাঁ, তাহলে সেইভাবে যে ফাংশনাল গুলো নিয়ে যে সেটটা হবে সেটাকে আমরা বলতেছি n ডাবল স্টার। ডাবল স্টার, ও বুঝছো। কথা কি বুঝছো? জি তাহলে স্যার। n মানে এর এন উপরে, স্টার এর মধ্যে স্যার আপনি আরো কিছু ফাংশনাল আনার পরে নতুন যে ইয়া হয়েছে এটাকে না না, আবার নতুন করে কি, n স্টার মানেই তো একটা ভেক্টর স্পেস, এটার আলোচনা তো হ্যাঁ। হয়ে গেছে যে ওর মধ্যে জি স্যার। শুধু ফাংশনালটাই আছে, অনেক অনেক ফাংশনাল আছে স্যার এখানে এন আবার নতুন। থেকে এন স্টার থেকে এন ডাবল স্টার। হ্যাঁ, ব্যাপারটা এরকম, মানে আমি বুঝাইতে চাচ্ছি তুমি যেমন n থেকে n স্টার বুঝলা, ঠিক সিমিলারলি একই জিনিস চিন্তা করো যে n স্টার থেকে n ডাবল স্টার, এই জিনিসটা চিন্তা করো। মানে জি n এর স্যার উপরে বুঝতে যে পারছি। n এর উপরে যে ফাংশনাল গুলো নিয়ে কাজ করে তাদের নিয়ে হচ্ছে n স্টার, n এর উপরে যারা কাজ করে তাদের নিয়ে হচ্ছে n স্টার। ক্লিয়ার? জি এখন স্যার। n স্টারের উপরে যারা কাজ করবে তাদের নিয়ে হচ্ছে n ডাবল স্টার। বুঝতে পারছি স্যার। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন যদি বুঝে থাকো, এই যে n স্টার
এটাকে বলা হয় ডুয়াল স্পেস। কার ডুয়াল স্পেস? n এর ডুয়াল স্পেস। এটা তোমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়ে আসছো। জি স্যার। ওকে, আরেকটা নাম হচ্ছে কনজুগেট স্পেস বা ফার্স্ট কনজুগেট স্পেস এটাও বলে। আর এই n স্টার যেটা ডাবল স্টার যেটা দেখতেছো, এটাকে n এর জন্য বলা হয় সেকেন্ড ডুয়াল স্পেস অথবা বাই ডুয়াল বলা হয়। n স্টারকে বলা হয় ডুয়াল, কার ডুয়াল, n এর ডুয়াল। আর n ডাবল স্টারকে বলা হয় n এর বাই ডুয়াল বা সেকেন্ড ডুয়াল। কথা কি বুঝছো? আর ডুয়াল এসেন্সে যদি বলো n স্টারের ডুয়াল হচ্ছে গিয়ে আবার n ডাবল স্টার। কথা ক্লিয়ার? জিনিসগুলো কি বুঝতেছো? মাথায় জি নিচ্ছে স্যার, তো? জি স্যার। এগুলা কিন্তু পুরনো পড়ায়, যে হুদাই পেশার পারলাম এই 10 মিনিট তোমাদের এগুলো বুঝাইতে গিয়া। কারণ এগুলা লিনিয়ার অ্যালজেব্রা তোমরা অলরেডি পড়ছো, ডুয়াল স্পেসের মধ্যে স্যার তবু কনজুগেট। ভুলে গেছিলাম। এত ভুলে যাও কেন? এত ভুলে যাও কেন? ভুলে গেলে টিচারদের পড়াইতে মুশকিল। এজন্যই বলছি যে এই কোর্স পড়ার আগে আগে এইসব বই পাশে রাখবা, মাঝে মধ্যে রিডিং করবা খুলে টুলে। হ্যাঁ, এগুলা যদি ক্লাসে তোমাদের খালি লেখাই যাইতাম এটা 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 এটা, হ্যাঁ তোমরাও লিখেই যাইতা বা আমি লিখতে থাকতাম, তোমরাও লিখতে থাকতাম। হ্যাঁ, পড়াশোনা বুঝাশোনা এগুলো হইতে আন্ডা। তো এখন এই থিওরেম 1 এ আমরা চলে আসি, আমাদের মূল থিওরেম যেটা, সেটা প্রমাণে যে এই যে এমবেডিং বুঝতে হলে এই থিওরেমের স্টেটমেন্টটাই আসলে এমবেডিং মিন করে, আমরা শেষে গিয়ে এটা মধ্যে আসবো। তো থিওরেমের মধ্যে বলা আছে যে ধরো n হচ্ছে কোন একটা আরবিটারি নর্মড লিনিয়ার স্পেস। ঠিক আছে, এখন আমরা n এর ভিতরে যেসব ভেক্টর আছে প্রত্যেকটা ভেক্টর তাদের রিপ্রেজেন্টেটিভ ধরো x, যে ফর ইচ ভেক্টর x আমরা একটা স্কেলার ভ্যালুড ফাংশন f অফ x এমন ভাবে ডিফাইন করলাম, হ্যাঁ, যে f অফ x কাজ করবে ওই n স্টারের ফাংশনালের উপরে, হ্যাঁ, এবং রেজাল্ট দিবে এই ফাংশনালটা f, সেটা x এর উপরে যেভাবে কাজ করে সেই রেজাল্টটা দিবে প্রত্যেকটা f এর জন্য যারা n স্টারের মধ্যে আছে। মানে আগেই বলছি n ডাবল স্টারের মধ্যে কারা আছে তারাও তো ফাংশনাল নাকি? কথা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে সেই ফাংশনাল কি n স্টারের মধ্যে যে ফাংশনাল আছে ওটার উপর কাজ করবে, মানে ফাংশনাল নিজে আরেকটা ফাংশনের উপর কাজ করতেছে। কথা কি বুঝাইতে পারছি? মানে n স্টারের মধ্যে যে ফাংশনাল গুলো আছে তারা কিন্তু n স্টারের মধ্যে থাকা যে ফাংশনাল আছে তাদের উপর কাজ করতেছে। তোমরা আবার ভাবিও না যে n স্টারের ফাংশনাল আর n ডাবল স্টারের ফাংশনাল একই, একই না, কারণ সেট আলাদা কিন্তু। কথা কি বুঝাইতে পারছি? তোমরা মনে করো না স্যার সব ফাংশনাল তো ওখানে নিয়ে নিয়েছেন, আবার নতুন করে ফাংশনাল কেন আনতেছেন? ব্যাপারটা এরকম না। n স্টার এক সেট, n ডাবল স্টার আর এক সেট। ঠিক আছে, তো বলতেছি n ডাবল স্টারের মধ্যে যে ফাংশনাল গুলো আছে তাদের ইনপুট হিসেবে কাজ করবে n স্টারের মধ্যে যারা আছে তারা। কথাগুলো একটু মাথায় নাও, তাহলে বুঝতে সহজ হবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। স্যার আমরা কি কোনোভাবে এমন বলতে পারি যে এন ডাবল স্টার থেকে এন স্টারটা একটু বড়? না 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 না, বড় ছোটর কম্পারিজন না, এখানে এখানে সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, এখানে টোটালি ডিফারেন্ট জিনিস। জি স্যার। এখানে সেট আলাদা, এখানে সাবসেট সুপারসেট ব্যাপারটা এরকম না। আমি এই জন্যই বলতেছি যে ফাংশনাল n ডাবল স্টারের মধ্যে ফাংশনাল আছে, n স্টারের মধ্যে ফাংশনাল আছে, কিন্তু দুই ফাংশনালের মানে প্রতিকৃতি মানে কাজ কার্যকারিতা এগুলো আলাদা, তাদের মধ্যে যেন মিল আছে সম্পর্ক আছে, ব্যাপারটা এরকম না। তারা দুই ভিন্ন জগতের দুই জিনিস। কথা কথা বুঝাইতে পারছি? জি স্যার। তুমিও প্রাণী, ওই জঙ্গলে যারা আছে এগুলো প্রাণী, সবই এনিমেল। তো এনিমেল হলেও তো প্রজাতিতে ভিন্নতা আছে না? তো জি স্যার, অবশ্যই। ওই n ডাবল স্টারের মধ্যেও এখানে কি তোমার ফাংশনাল আছে, এই n স্টারের মধ্যেও ফাংশনাল আছে, কিন্তু দুই স্পেস আলাদা, দুই ফাংশনালের প্রতিকৃতিও আলাদা, কার্যকারিতাও আলাদা, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, এক্সেপ্ট যদি সেম টু সেম সেট না হয়। অনেক ক্ষেত্রে আছে না যে এক সেট থেকে আরেক সেটে, মানে ওই সেটে আমি পরিবর্তন করতেছি, ওইসব কেস ছাড়া ইন জেনারেল বলতেছি আর কি। কথা বুঝছো? তো এখন যেটা বলতেছি যে n ডাবল স্টারে যে ফাংশনাল গুলো আছে তাদের ইনপুট হিসেবে কারা কাজ করবে? n স্টারের মধ্যে যারা আছে। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো তো? n ডাবল স্টারে যে ফাংশনাল গুলো আছে তারা কার উপরে অ্যাপ্লাই হবে? n স্টারের মধ্যে যারা আছে তাদের উপরে গিয়ে অ্যাপ্লাই হবে। কথা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আর আর যেহেতু বলতেছি ফাংশনাল,
রেজাল্ট কিন্তু আসতে হবে নাম্বারে। বুঝছো তো? ফাংশনাল মানে কি, রেজাল্ট কিসে, সংখ্যায় আসতে হবে। জি স্যার। তো এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা ডেফিনেশন সেট করলাম যে n এর মধ্যে থেকে আমাদের যে মূল স্পেসটা আছে n, তার মধ্যে থেকে প্রত্যেকটা ভেক্টর x এর জন্য আমরা একটা একটা করে ফাংশনাল ডিফাইন করব। এই ফাংশনালটা হচ্ছে n ডাবল স্টারের জিনিস, এমন ভাবে ডিফাইন করব সেটা নাম দিব f অফ x, মানে প্রত্যেকটা x এর বিপরীতে আমি n ডাবল স্টারে একটা করে ফাংশনাল সেট করব। সেটা কিভাবে সেট করব, সেই ডেফিনেশনটা এভাবে সেট করা আছে। আমরা এইভাবে সেট করতেছি যে সেই ডুয়াল স্পেসের যে ফাংশনাল আছে সেটা কাজ করবে ডুয়ালের এলিমেন্টের উপরে, এই যেভাবে, এবং সেটা কাজ করার পরে তার রেজাল্ট আমরা যেহেতু সংখ্যায় আসবে এইভাবে ডিফাইন করে নিলাম। এটা আমাদের ইচ্ছাধীন একটা ডেফিনেশন, আমরা নিজেরা বানাই নিছি। এই ডেফিনেশনটা আমরা নিজেরা বানাই নিছি, কেউ চাপায় দেয় না, থিওরেম চাপায় দেয় না, এটা আমাদের নিজস্ব ধরা। ঠিক আছে? তো এটা একটা কন্টিনিউয়াস লিনিয়ার ফাংশনাল হবে। এখন আমরা যদি একটা ম্যাপিং ডিফাইন করি n থেকে n ডাবল স্টারে, n থেকে একটা ডাবল স্টারে ডিফাইন করি, যেটা x থেকে, x ভেক্টর থেকে ফাংশনাল f অফ x এ কনভার্ট করবে, তাহলে এই ফাই ফাংশনটা এটা একটা আইজোমেট্রিক আইজোমরফিজম হবে n থেকে n ডাবল স্টারে। স্টেটমেন্ট খুবই বাচ্চাদের মতো, কিন্তু এটা বুঝতে খুবই প্যাচাল আছে, খুবই প্যাচাল। কারণ তুমি বলতে পারো স্যার এখানে তো প্রত্যেক এক্স এর জন্য আপনি একটা করে অ্যাপ ধরছেন, তাহলে আবার তো এটা তো বাই ডিফল্ট হওয়ারই কথা। হ্যাঁ, বাই ডিফল্ট তো হওয়ারই কথা, কারণ প্রত্যেক এক্স এর বিপরীতে তো আপনি একটা করে এফ অফ এক্স ধরছেন, এই যে ক্যাপিটাল এফ অফ এক্স সিম্বলটা। বুঝতে পারছো কি ব্যাপারটা? জি স্যার বুঝছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তোমাকে এই যে ডেফিনেশন সেট করলা সেটা সাপেক্ষে এই আলোচনাগুলো আনতে হবে, এটা হলো মেইন প্রবলেম। তো আমরা বলতেছি যে এন ডাবল স্টারের মধ্যে আমরা ফাংশনাল ডিফাইন করলাম এইভাবে, সে ফাংশনাল গুলা কিভাবে কাজ করবে সেটা ডিফাইন করে দিলাম এইভাবে। এইভাবে ডিফাইন করার পরে এখন আমরা বলতেছি যে নতুন আরেকটা, আমরা এটা কিন্তু আনতেছি তোমার ম্যাপিং আনতেছি। তো এক্স থেকে আমরা এফ অফ এক্স এ ফাংশনালি কনভার্ট করতেছি, তাহলে সেটা একটা আইজোমেট্রিক আইজোমরফিজম হবে এন থেকে এন ডাবল স্টারে, এন থেকে এন ডাবল স্টারে এটা তোমার জিনিসটা আসবে। তো অ্যাকচুয়ালি এটা দেখানো যায় যে এন আর এন ডাবল স্টারের এলিমেন্ট গুলা সিমিলার বা সেম, যদিও এখানে বোঝা যায় যে তোমার এন হবে এন ডাবল স্টারের সাবসেট, এভাবে এটা প্রমাণ করা যায়। ওকে, তো ওই যে এমবেডিং যে ব্যাপারটা সেটাই হচ্ছে যে আমি একটা সেটের সাথে আরেকটা সেটের মধ্যে আইজোমেট্রিক আইজোমরফিজম ডিফাইন করতে পারি কিনা, কথাটা বুঝো। এমবেডিং, এই যে আমরা বলতেছি ন্যাচারাল এমবেডিং, একটা কথা ছিল না শুরুতে, ন্যাচারাল এমবেডিং একটা সেট থেকে আরেকটা সেটে, অথবা একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে, একটা টপোলজি লিস্ট থেকে আরেকটা টপোলজি গ্রুপে, এরকম আসছে আর কি। যে আমি স্যার এটা স্যার তো বইতে স্যার আইএমডি লেখা আর কি, আইএমবি ডাবল এনজি। এই কথার উত্তর তোমাকে ক্লাসে শুরুতেই দিছি, তুমি মনোযোগ দিয়ে শোনো না। শুরুতে স্যার বলছিল তো, আমি বলছি এটা আই দিয়েও লেখা হয়, ই দিয়েও লেখা হয়, ওয়ার্ড মিনিং সেম, ওয়ার্ডও সেম, কিন্তু এটা তোমার ই দিয়ে ম্যাক্সিমাম সময় লেখা হয়, এই জন্য আমি এখানে ই দিয়ে লিখছি আর কি, বইতে আই দিয়ে লেখা আছে। কথা শোনো না কেন, মিস করে যাও কেন কথা? এইটা যখন বলছি তখন মনোযোগ কই ছিল? আচ্ছা, তো এখন যেটা বলতেছি যে এমবেডিং জিনিসটা বুঝে নাও। এমবেডিং ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলতে চাই যে একটা সেট এ এটার সাথে একটা সেট বি এমবেডেড, গেথে আছে বা লেগে আছে, সংযুক্ত আছে, এটা মানে হচ্ছে এ থেকে বি তে তুমি একটা আইজোমেট্রিক আইজোমরফিজম ডিফাইন করতে পারো কি না। কথা কি ক্লিয়ার কিনা? বুঝতে পারছো যে এমবেডেড মানে একটা সেটের সাথে আরেকটা সেট এমবেডেড কিনা, সংযুক্ত কিনা, গেথে আছে কিনা, ব্যাপারটা যখন তুমি এটা বলতে পারবা ইয়েস, যখন তুমি ডিফাইন করতে পারবা একজনের থেকে আরেকজনের মধ্যে একটা আইজোমেট্রিক আইজোমরফিজম ডিফাইন করতে পারবা, তখনই তুমি বলতে পারবা এটার থেকে ওইটা এমবেডেড, মানে এটার সাথে ওইটা এমবেডেড। জি স্যার, কথা কি বুঝাইতে পারছি? জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। তাহলে এটা ন্যাচারাল এমবেডেড কেন, এমবেডিং কেন বলতেছে জানো?
ওই যে এন থেকে এন ডাবল স্টার, ওই যে দেখো এন থেকে এন সিঙ্গেল স্টারে আসলাম, সিঙ্গেল স্টার থেকে এন ডাবল স্টারে আসলাম, আর এন থেকে এন ডাবল স্টারে অলওয়েজ একটা এমবেডিং চলেই আসে। এই জন্য এটাকে বলতেছে কি ন্যাচারাল এমবেডিং, মানে প্রাকৃতিক ভাবে বাই ডিফল্ট আসবে, একটা এমবেডিং চলেই আসবে। কথা কি বুঝছো? এখন আমরা যে এই যে থিওরেম 1 এ এই যে সাই যেটা ছিল, এই যে সাই ফাংশন, এটার নাম সাই না নাকি নাকি ফাই? ফাই হলে তো গোল হয়, সাই তো নাকি স্যার এটা? স্যার সাই আচ্ছা। স্যার এটা। এখানে যে সাই ফাংশনটা ডিফাইন করলাম, এটাই হচ্ছে একটা কি আইসোমেট্রিক আইসোমরফিজম হবে। তার মানে আমরা বলতে পারি এন আর এন ডাবল স্টার, মানে এনটা হচ্ছে এন ডাবল স্টারের মধ্যে এমবেডেড, এনটা হচ্ছে এন ডাবল স্টারের মধ্যে এমবেডেড। হ্যাঁ, ঠিক আছে, কারণ তাদের মধ্যে একটা আইসোমেট্রিক আইসোমরফিজম ডিফাইন করা যায়। আপাতত আমাদের এই ক্ষেত্রে এই সাইটা হচ্ছে সেই এমবেডিং এর কাজ করতেছে, মানে আইসোমেট্রিক আইসোমরফিজমের কাজ করতেছে। তো আজকে বেশ সময় হয়ে গেছে, থিওরেম বুঝাইতে বেশ টাইম লাগবে, তো এই থিওরেম আগামী ক্লাসের জন্য তোলা থাকলো। তো আজকে যা বুঝাইছি আবার একটু পুরনো লেকচার বা এই ভিডিও লেকচারটাই তোমরা আবার একটু দেখবা, দেখলে আশা করি বুঝতে পারবা যে আসলে কি বলছে। আজকে অনেক পুরনো টপিকস পড়াইছি তোমাদের, কিন্তু অনেক রিভাইজ হয়েছে জিনিসগুলো তোমাদের জন্য, তাই না? জিনিসগুলা, জি স্যার। হ্যাঁ। তো এগুলো তোমাদেরকে ভালো মতো বোঝানোর জন্য কালকে আমি নিজেও বেশ রাত এগুলা স্টাডি করছি, বিশেষ করে তোমার উইকিপিডিয়ার পেজগুলোতে খুব সুন্দরই থাকে আর কি, ব্যাখ্যা দিয়ে বোঝানো থাকে, এগুলো বোঝানো থাকে। এই জন্য যে কোনো জিনিস আটকায় যাবা, দেখো উইকিপিডিয়ার পেজটা আগে পড়ে নিবা, যে এটা হোমোমরফিজম কি বললো, হোমিওমরফিজম কি বললো, হ্যাঁ, আইসোমরফিজম জিনিসটা কি। আশা করি আজকে তোমাদের ক্লিয়ার। লেকচার 9 10 যখন পড়াইছিলেন তখন এগুলো একবার বলছিলেন তো পড়তে, এখানে ডেফিনিশন গুলো ছিল। সেটা তো পড়তে বলছি, আমি তো জিজ্ঞেস করলে তো বলতে পারো না। স্যার মনে রাখতে পারি না স্যার, দীর্ঘদিন স্মরণ শক্তির বিশাল সমস্যা স্যার। একটা জিনিস বুঝলে এমনি মনে থাকে, হ্যাঁ, দীর্ঘদিন মনে থাকে, বা একটু রিভাইজ দিলে আবার স্মরণে আসে ব্যাপারটা কি। স্যার পিচ্ছি কালে যে প্যারাগ্রাফ গুলো মুখস্থ করেছিলাম এখনো মনে আছে, কিন্তু ফার্স্ট ইয়ারে যেগুলো পড়ছি সেগুলো এখন আর মনে নেই। তো এটা মুখস্থ তো এক জিনিস, আমরা তো অ্যাকচুয়ালি ক খ মুখস্থ করছি, তাই না? জি স্যার। এখন সেটা কিন্তু এখন ক খ এর মাহাত্ম তো বুঝি, যে ক কে এইভাবে লিখতে হবে এটা তো জরুরি কিছু না, এইভাবে লেখি বলেই ওটার নাম ক। আর চাইলে আমি অন্য কিছুকে ক ডিফাইন করতে পারতাম। এই জিনিসটা যে বুঝে সে অক্ষর একসময় গিয়ে বুঝে। এই জন্য এখন তোমাকে ক খ হয়তো মুখস্থ তুমি ক থেকে শেষ পর্যন্ত বলতে পারবা, সবাই বলতে পারবা ক্লাসের? অবভিয়াসলি না। কিন্তু সবাই পারবে না স্যার, পারবা না, কিন্তু কিন্তু ক খ কিন্তু চিনো সবাই, যে এটা ঘ এটা খ, এটা কিন্তু চিনো। তো পড়াশোনার টার্গেটই কিন্তু এটা, যে তোমাকে সবকিছু মুখস্থ থাকতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু জিনিসটার বেসিক তোমার বুঝতে হবে, যে বেসিকটা ভুলে গেলে চলবে না। আমার টপোলজি একজন মুখস্থ ঠাস ঠাস করে বলে ওটা কি দরকার, ওই দিয়ে আমি কি শিখাবো? ও টপোলজি জিনিসটা কেউ যদি বুঝে ওইটা দিয়ে না আমার কাম। হ্যাঁ, তুমি যে হোমোমরফিজম পড়ছো, কিন্তু হোমোমরফিজমের মানে মেইন কনসেপ্টটা কি সেটাই হয়তো আজকে অনেকে গিয়ে বুঝছো আমার কথা শুনে, যে এইখানকার যে স্ট্রাকচার, সে আগে দুইজনের মধ্যে যে বন্ধুত্ব থাকবে, কথা কি বুঝছো, ব্যাপারটা বুঝছো না? যেমন জি স্যার। অনেক দেশে যে ছেলে মেয়ে হয়তো হাত ধরে হাঁটলেও প্রবলেম, আবার অনেক দেশে তারা গলায় গলায় হাঁটলেও কোনো প্রবলেম নাই, এরকম আছে না? কিন্তু তাদের মধ্যে তো একটা বন্ধুত্ব আছে। যে হোমোমরফিজমটার ব্যাপার কি, আমি আগের জগতে দুজনের যেরকম বন্ধুত্ব ছিল, যেই সেটা এই জগতের নিয়ম অনুযায়ী যেভাবে কাজ করবে, আমি যখন আবার জগৎ চেঞ্জ করব সেই জগতের নিয়ম অনুযায়ী আমার নতুন ভাবে বন্ধুত্ব হবে। ব্যাপারটা এটাই হোমোমরফিজম। কথা কি বুঝছো? বন্ধুত্ব কিন্তু সেম থাকতেছে তাদের, কিন্তু স্পেস অনুযায়ী বন্ধুত্বের ধরন বা ডেফিনেশন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার ওই যে আমরা স্যার ওয়ার্ডে লিখি, তো আমরা তো স্যার জাস্ট ইকুয়েশনে যাই লিখি, এরপর স্যার ওইখানে আবার একটা অপশন অ্যাডভান্স অপশন আসছে স্যার 0.7, স্যার ওইটাতে একটু আমি লিখলে দেখা যায় স্যার ওগুলা ইয়া করতে পারি না। আমি ইউটিউব থেকে কয়েকবার দেখার চেষ্টা করছি স্যার, স্যার আপনি যদি আজকে একটু দেখাইতেন ওই আপনার কি 0 পয়েন্ট কি হয়েছে বুঝি নাই। স্যার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো লিখেন না স্যার ওয়ার্ডে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, তো আপনি কোন সফটওয়্যারটা ইউজ করে লিখেন, মানে ওয়ার্ডের আমি মধ্যে? ওয়ার্ডের মধ্যে তো বিল্ট ইন দেওয়াই আছে, যে ইনসার্টের মধ্যে যাওয়া, হ্যাঁ স্যার, ইনসার্টের মধ্যে আপনি কত দিয়ে লিখেন? এই যে ইকুয়েশন আবার একটু কত একটু দিয়ে, একটু দেখান না স্যার। এই যে এগুলো ইনসার্টে সব, আমরাও লিখি স্যার, কিন্তু আমাদের এটা নাকি স্যার ওই মানে আদি আর কি। তো পরে আমি একটা না ডাউনলোড না করছি। না না আদি না, ওইটা তুমি যেটা ডাউনলোড করছো এটা সম্ভবত ম্যাথ টাইপ,
হ্যাঁ ম্যাথ টাইপ 0.7টা কি করতে বলছিল, 7.0টা Math- জিকে না, স্যারে না, বলছিল আর কি স্যার। ওটা ম্যাথ ওটা টাইপ ওটা ম্যাথ টাইপ। ম্যাথ টাইপ এক জিনিস আর ম্যাথ ইকুয়েশন আরেক জিনিস। এই যে ইকুয়েশন যেটা দেখতেছো এটা হচ্ছে বিল্ট ইন, এটা তোমার ওই যে 7 সিম্বলের 10। পাশে ইকুয়েশনে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরাও তো এখন এটা দিয়ে লিখি, কিন্তু স্যার ওই জিকে স্যার ওইটা বলার পর ওইটা আমি এখানে আনছি ম্যাথ টাইপটা। কিন্তু আচ্ছা স্যার ওইটার ওইটাতে একটু লিখে ইয়া করতে পারি না, মানে এগুলা ওয়ার্ড আর ইনসার্ট হয় ওইটা না। আমি নিজেও ইউজ করি না, এই ও জন্য আচ্ছা তোমাকে স্যার। বেশ ভালো দিতে পারতেছি না। কিন্তু এটা একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে তুমি আহ, ওই ম্যাথ টাইপ ইনস্টল করার পরে যদি এইখানে ট্যাব হিসেবে না আসে, তাহলে টাইপ করতে প্রবলেম আছে। তোমার আগে দেখতে হবে যে ইনস্টল করার পরে এই জায়গায় ম্যাথ হ্যাঁ, টাইপের আলাদা একটা আসছে তোমার আসছে স্যার, ট্যাব হিসাবে হ্যাঁ, আসছে, কিন্তু আমি এটা আসলে ইকুয়েশনটা করতে পারবা। লিখলেও দেখি স্যার অনেক স্মুথ হয়, মানে টাইপ ম্যাথ টাইপের ইকুয়েশন গুলো অনেক সুন্দর, কিন্তু স্যার হ্যাঁ, ওগুলা ইনসার্ট হয় না আমারটা। কিন্তু ইনসার্ট স্যার করার আলাদা উপায় আছে। ইউটিউবে যাদের ভিডিও দেখি স্যার ওদের গুলা দেখি টাস টাস কেমনে ইনসার্ট হয়ে যাচ্ছে, ওই মতো লিখতেছে তারপর, কিন্তু ও স্যার কেমনে ইনসার্ট করতেছে এটা তো আর দেখাচ্ছে না, আমি কয়েকজন দেখছি কিন্তু হয় না। আচ্ছা ওইটা আমার একটু দেখতে হবে আগে। আমি সবসময় ম্যাথ ইকুয়েশনে করি তো এই জন্য আমার ঝামেলা হয় না। যে আমি ইকুয়েশন আলহামদুলিল্লাহ আমিও করতে পারি, ওয়ার্ডেও প্রেজেন্টে, পাওয়ার পয়েন্টও দুই জায়গাতে ইকুয়েশন ম্যাথ করতে টাইপ পারি। আমি পার্সোনালি পছন্দ করি না আর কি। হ্যাঁ, ও, কিছু ক্ষেত্রে সুন্দর আসে আর কিছু ক্ষেত্রে আবার এটা সুন্দর আর কি। জি আবার স্যার। ম্যাথ ইকুয়েশন অনেক সময় তোমার এক লাইনের ভিতরে ঢুকাইলে ওই যে ছোট হয়ে যায়, যেমন ইন্টিগ্রেশন সাইন গুলো ছোট হয়ে যাবে, লিমিট সাইন গুলো ছোট হয়ে যাবে, এরকম একটা প্রবলেম। এই প্রবলেমটা আবার ম্যাথ টাইপে হয় না। তো যাই হোক, তো আজকে ক্লাস এ পর্যন্তই থাকলো। তো তোমরা ভালো থাকো, আর থিওরেমটা পারলে একটু রিডিং করিও, এই যেটা আমরা থিওরেম 1টা পড়াবো, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।